খুব গুরুত্বপূর্ণ যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টরের মধ্যে যে বিষয়গুলো জানার রয়েছে সেটা হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিজ কিন্তু কখনো শেষ হবার নয়। অর্থাৎ এই ইন্ডাস্ট্রিজ এমন ইন্ডাস্ট্রি যেটাকে মানুষের কিন্তু প্রাণ অর্থাৎ জীবনদায়ী, ওষুধ তৈরি করা, ওষুধ রিলেটেড ব্যাপার, অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস তৈরি করা, এর যে বিজনেস রয়েছে বিশাল ব্যাপ্তির যে বিজনেসটা 2024 সালে যেটা $64 বিলিয়ন যে বিজনেসটা ছিল ওটা কিন্তু 2030 সালে আসতে চলেছে $130 বিলিয়ন। এখন 47 এটা চলে যাচ্ছে প্রায় 450 বিলিয়ন ডলারের বিশাল বিস্তৃতি চলে যাচ্ছে, বিশাল বড় সেক্টর। এই সেক্টরের স্টক গুলো মুভমেন্ট কিন্তু এমন সিচুয়েশনে হয় যখন একটা ফ্ল্যাট মুভমেন্ট চলে বহুদিন, প্রচুর ধৈর্য ধরে থাকতে হয় এবং তারপরে একটা সময় গিয়ে সাডেনলি একটা বড় মাপের কিন্তু জাম্প করে যায়। তো এইসব সেক্টরে এইসব ব্যাপারগুলো আলোচনা করব। আমরা আলোচনার মধ্যে দেখবো ফান্ডামেন্টাল অ্যানালিসিস কে দেবো, নো বাই অর সেল রেকমেন্ডেশন। কোন স্টককে কিন্তু আমরা ডিরেকশন দিচ্ছি না, কোন স্টক কোনো রেকমেন্ডেশন করছি না, কোন স্টককে আমরা বলবো না অ্যাডভাইস করছি না, শুধু অ্যানালিসিস হবে। এবং সেখানে অবশ্যই এই বিষয়টা কেন আমি ফার্মা সেক্টরে জোর দিচ্ছি চলেছি, কিভাবে এটা ফার্মা সেক্টর কাজ করছে, কোন কোন ক্ষেত্রে কাজে লাগছে, থার্ড ওয়ান কোন কোন স্টক গুলোর ক্ষেত্রে একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি অ্যাজ পার ফান্ডামেন্টাল অ্যানালিসিস। সো আসা যাক। সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। প্রত্যেকের প্রচুর সাপোর্ট রয়েছে এবং সেই সাপোর্টের জন্যই কিন্তু আমরা একটু করে এগোতে পারছি, না হলে এগোনোটা খুবই মুশকিল ব্যাপার ছিল। বাই দ্য ওয়ে, এর মধ্যে বড় ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নিয়ে পেন ড্রাইভ রেডি। মোস্ট প্রবাবলি কাল পরশুর মধ্যে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো। ফার্স্ট লেভেলে, সেকেন্ড লেভেল চলবে। বেসিক্যালি এর সঙ্গে বলা যেটা সেটা হচ্ছে ইমিডিয়েটলি এটা হয়েছে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে মেম্বারশিপ যারা নিয়েছিলেন তারা কিন্তু সবগুলো অ্যাক্সেস করতে পারছো না, কারণ ইউটিউব থেকে সবগুলো সুযোগ সুবিধাগুলো অফ করে রেখেছে আপাতত। যখন সেটা চালু হবে তখন সেটা পাবে। তো এর মধ্যে অনেকে ইউটিউব ছাড়াও যেসব ভিডিওগুলো শেখার রয়েছে, কিভাবে কোনটাকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, কোনটা রিটার্ন ইকুইটি, কোনটাকে আমরা বলবো ডেপ্ট ইকুইটি রেশিও দিয়ে কিভাবে বুঝতে পারবো, কিভাবে আমরা অ্যানালিসিস করতে পারবো, অ্যানালিসিস সমস্ত কিছু সবগুলো নিয়ে একটা পেন ড্রাইভ তৈরি করেছি। সেই পেন ড্রাইভ কিন্তু যারা যারা উৎসাহী রয়েছে, যারা অফ টাইমে, যেখানে তোমার কাছে ইন্টারনেট অ্যাক্সেস নেই বা ইন্টারনেটের প্রয়োজন পড়ছে না, তুমি নিজে সেগুলো অ্যানালিসিস করতে পারো, দেখতে পারো, বুঝতে পারো, শেখার চেষ্টা করতে পারো। আর তার থেকে বড় এইসব ভিডিওগুলো ভবিষ্যতে ইউটিউব উড়িয়ে দিতে পারে। এই সিচুয়েশন তো আমার অনলাইন থাকছে না, ফলে তোমাদের কাছে এটা অ্যাসেট হিসেবে থাকতে পারে। আসা যাক যে ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, সেটা হচ্ছে একটা বিশাল বড় বিস্তৃতি নিয়ে এই বিজনেসটা চালু হয়েছে, যেটা 2024 সালে আমি বলতে চাইছিলাম প্রায় $65 বিলিয়ন, যেটা সেটা কিন্তু ডবল $130 বিলিয়ন 2030 সালের মধ্যে হতে চলেছে। 5 বছরের মধ্যে ডবল চলেছে। যে বিজনেসের মধ্যে বেশ কিছু স্টককে অ্যানালিসিস করে নিয়েছে মতিলাল ওসওয়াল। এই ধরনের স্টক গুলোকে নিয়ে আমরা কথা বলবো, যে ফান্ডামেন্টাল কতটা স্ট্রং দেখে নেওয়া। আর শেষে আমি দুটো স্টককে বলবো যেগুলো আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি, যেগুলো মনে হয়েছে ভবিষ্যতে ভালো করতে পারে। তো প্রথম দিকে যেটা আসার দরকার সেটার মধ্যে বক্তব্য রয়েছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু প্রায় ফাইন্যান্সিয়াল 2026 এটা কিন্তু 9 to 11% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন রেটে কিন্তু ইনক্রিজ করতে চলেছে। এবং সেখানে যে বক্তব্য রয়েছে পয়েন্টগুলো দিয়ে সেটা হচ্ছে প্রাইস হাইক করবে খুব শিগগিরই, দাম বাড়ছে ওষুধপত্র, এবং ওষুধপত্র দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রফিটেবিলিটিটা বহুগুণ আসতে চলেছে। সেকেন্ড ওয়ান, ইউএস থেকে ইউএস এফডিএ যারা অ্যাক্রিডিটেশন দেয়, যারা যে কোনো ড্রাগ যখনই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইনোভেট করে নিয়ে আসে চালানোর জন্য, ইউএসএ এফডিএ থেকে তাদেরকে অ্যাক্রিডিটেশন, তাদের সম্মতি না দিলে সেই সব ফার্মাসিউটিক্যাল স্টকগুলো কিন্তু বিদেশের বাজারে কাজ করতে পারে না। ফলে সেই ইউএসডি এফডির ক্ষেত্রে অনেকগুলো লিস্টে থাকা স্টককে ওরা অ্যাপ্রুভ করতে চলেছে তার জন্য। এবং এক্সপোর্ট মার্কেটে যেটা বাইরের বাজারটা রয়েছে সেখানে কিন্তু ডিমান্ডটা খুব বেড়ে যেতে চলেছে খুব শিগগিরই। তো এই সবগুলো রিসার্চ করে ওরা এই ব্যাপারটা বের করেছে। প্রথম যে কথাটা আসবো যে স্টকটা, সেটা হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা। ম্যানকাইন্ড ফার্মা লার্জ ক্যাপ কোম্পানি। বেসিক্যালি এদের যে ব্যাপারটা, কেন আমি বলতে চলেছি এটাকে স্পেশালিটি, কেন আমি বলবো সেটাকে, তার কারণ হচ্ছে একটা এই কোম্পানিটার মধ্যে ইন্ডাস্ট্রি বিটিং গ্রোথ ক্যাপাবিলিটি রয়েছে এবং ক্রনিক থেরাপির উপরে এরা স্পেশালাইজড। এই কারণের জন্য এই ম্যানকাইন্ড ফার্মাকে কিন্তু আগামী দিনে একটা বড় জায়গা নিয়ে আসবে। 1,21,000 কোটি মার্কেট ক্যাপে কোম্পানিটা অসম্ভব ভালোভাবে কাজ করছে এবং ফিউচার ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে এবং ভবিষ্যতে আমাদেরকে একটা ভালো জায়গা দিতে পারে। এই মুহূর্তে যদি দেখে নিই, প্রাইস টু আর্নিং রেশিও 60.5 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24.6, রিটার্ন অন ইকুইটি 24.7 এবং ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 0.02। একদম ডেট টু ইকুইটি রেশিও খুব কম। ডেট টু ইকুইটি রেশিও কি জিনিস, এর সঙ্গে রিটার্ন ইকুইটি কি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি,
তো এই সমস্তগুলো কিন্তু মেম্বারশিপ দেখতে পাচ্ছে আপাতত বন্ধ রয়েছে। সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে 19% রেটে দিচ্ছে। ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে এই ধরনের সেলস গ্রোথ কিন্তু রিমার্কেবল, খুব ভালো পড়েছে। সুতরাং এই ক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু খুব বেটার ভাবে কাজ করবে। তো এটা হয়ে গেল কিভাবে, সেটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানির নাম হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার। এটা আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি, এবং এরা কিন্তু শুধু ওষুধ প্রোভাইড করছে না, এরা হসপিটাল সিচুয়েশন তৈরি করছে, এরা সমস্ত সাপোর্ট ব্যবস্থা করছে। এদের সুপার স্পেশালিটি যে অপারেশন থিয়েটার ম্যানেজমেন্ট রয়েছে, তার সঙ্গে যেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে, রেডিওলজি সেন্টার রয়েছে, প্রচুর বিরাট ভাবে কাজ করছে এই কোম্পানিটা। কোম্পানির যে স্পেশালিটি, যে কেন আমি এটাকে বলছি যে আমি মনে করছি এটা খুব ভালো সিচুয়েশন দেবে, তার কারণ হচ্ছে তিনটে। একটা হচ্ছে ব্রাউন ফিল্ড, একটা হচ্ছে গ্রিন ফিল্ড, এবং থার্ড হচ্ছে ইনঅর্গানিক। এই তিনটে ফিল্ডে এক্সপ্যানশন হতে চলেছে এদের, এবং এদের রেভিনিউ গ্রোথটাও কিন্তু খুব ভালো হতে চলেছে। হেলথ কেয়ার সার্ভিসের উপর কাজকর্ম যেটা বলছিলাম খুব ভালো মতো কাজ করছে। প্যাথোলজিক্যাল সেন্টার, ক্লিনিক্যাল সেন্টারের উপরে এদের রেভিনিউ গ্রোথটা খুব সুন্দর রয়েছে এবং ভালো আসতে চলেছে। এদের যে আমি কেন বলতে চলেছি এই সিচুয়েশনে, সেটা হচ্ছে যে এই কোম্পানিটার ক্ষেত্রে যে মার্কেট ক্যাপ অ্যাজ পার ফান্ডামেন্টাল অ্যানালিসিস 1,14,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে, অর্থাৎ লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটার মধ্যে পি কিন্তু খুব হাই, 108 হচ্ছে পি, এবং ইন্ডাস্ট্রিজ পি 39.5। তার মানে এটা কিন্তু ওভারভ্যালুড সিচুয়েশন, কিন্তু কোম্পানির potential growth is huge. Return on capital employed is 16, and return on equity, that's 13.4. What is return on capital employed? What is return on equity? কিভাবে এটা ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে, কিভাবে এই রিটার্ন ইকুইটি দেখে আমরা বুঝতে পারি সিচুয়েশনে কোম্পানিটার গ্রোথ লেভেল কিরকম রয়েছে, রিটার্ন ইকুইটির এক্সেপশন কি কি রয়েছে, কোন কোন ক্ষেত্রে স্টকস এর ক্ষেত্রে রিটার্ন ইকুইটি দেখে আমরা বুঝতে পারবো কোন কোন ক্ষেত্রে এই রিটার্ন ইকুইটি কোনো কাজে লাগছে না। এই সমস্তগুলো নিয়ে সে ভিডিওগুলো বলেছিলাম, সেগুলো আপাতত বন্ধ রয়েছে। মেম্বারশিপে দেখার জায়গা ছিল, সেগুলো অফ রয়েছে। সেগুলো তোমাদের এখন ওই পেন ড্রাইভ যদি কেউ নিতে চাও সেই হিসেবে দেখতে পারো। সেখানে চলে আসা যাক সেই কোম্পানিটার ক্ষেত্রে, আমরা মনে করছি ম্যাক্স হেলথ কেয়ার ভবিষ্যতে কিন্তু একটা ভালো জায়গা আমরা দিতে পারি। লুপিন ল্যাবরেটরি, লুপিন ল্যাবরেটরিকে নিয়ে নিজের ব্যক্তিগত মতামত পরে বলবো। তার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে কাজ করে স্পেশালিটি কি। স্পেশালিটি এদের স্ট্রং আর্নিং গ্রোথ, এটা কিন্তু এদের স্পেশালিটি রয়েছে, এবং যাকে বলছে ইউএস জেনারিক যে সেগমেন্ট, সেখানে কিন্তু এটা ভালো জায়গা রাখছে। অর্থাৎ আমি যেটা আগে বলছিলাম, ইউএস এফডিএ বা ইউএস থেকে যে লাইসেন্স দিচ্ছে, সেগুলো যতক্ষণ না পর্যন্ত পাচ্ছে ততক্ষণ কিন্তু সারা বিশ্বে ব্যবসা করতে পারছে না। এটা কিন্তু বিজনেসটা ভীষণ জরুরি। তো সেই জায়গাটা কিন্তু এটা তৈরি করছে। এবং লুপিন ল্যাবরেটরি ফান্ডামেন্টাল কেন আমি বলতে চলেছি যে কিভাবে কেন আমি এটা সিচুয়েশন দাঁড়াচ্ছে, মোটামুটি 1,08,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা, এটাও লার্জ ক্যাপ কোম্পানি। পি রয়েছে 41.5 এবং ইন্ডাস্ট্রিজ পি 39.5, ফলে ভ্যালুয়েশন দিকেও খুব লুক্রেটিভ। পিজি প্রাইস টু আর্নিং গ্রোথ হচ্ছে 1.96। এই পিজি নিয়েও আমি ওখানে বলেছি পিজি কত স্ট্যান্ডার্ড, কত হলে ভালো হয়, সেটা শুধু পি নয়, পিজি হচ্ছে আরো রিফাইনমেন্ট অফ পি। শুধু পি দিয়ে একটা কখনো কোনো স্টক অ্যানালিসিস করা যায় না, পিজিটাও কাজে লাগে। আর নেক্সট ওয়ান ডেট টু ইকুইটি রেশিও, সেটা 0.22, এটাও কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে। এবার আছে নিজের কথাতে, লুপিন ল্যাবরেটরিতে আমি 2018 সালের আগ থেকে কিন্তু হোল্ড করছিলাম। এটার যে নেগেটিভিটি সেটা স্পষ্ট করে জানা দরকার। প্রচুর সময় কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি এরকম কখনো থাকে, আমি একটা টাকাকে ইনভেস্ট করলাম, সেই টাকাকে 2 বছর 3 বছর 5 বছর আমাকে দারুণ রিটার্ন দিল, যেরকম কোভিড সময় এটা 3 গুণ হয়ে গেছিল, অথচ তার পরবর্তীকালে আবার পড়তে পড়তে যে জায়গাটা আমাদের মার্জিন মানে মিনিমাম একটা লেভেল থাকে সেই পর্যন্ত, মানে যখনই তুমি একটা স্টক কিনবে অ্যাজ এ লং টার্ম ইনভেস্টর, ছোট ছোট জিনিসগুলোকে মধ্যে মধ্যে বোঝাতে যাচ্ছি যেটা সুবিধা হয় বুঝতে। যখনই অ্যাজ এ লং টার্ম ইনভেস্টর তোমার কিন্তু একটা ব্রেক ইভেন পয়েন্ট থাকবে। ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ তুমি এই সিচুয়েশন মনে করে নাও, কোম্পানিটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, এই হচ্ছে কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট। কোম্পানিটা তুমি কিনেছো এরকম জায়গায়, কোম্পানিটা এরকম উঠে গেছে, অর্থাৎ প্রাইস হচ্ছে 100 টাকায় তুমি কিনেছো, ব্রেক ইভেন পয়েন্ট 300 দাঁড়িয়ে আছে, কোম্পানিটা 600-তে চলে গেছে। তুমি সবসময় লক্ষ্য রাখবে যেন তোমার ব্রেক ইভেন পয়েন্টের থেকে যেন বেশি নিচে না যায়। অ্যাটলিস্ট এর কাছাকাছি এলেই তুমি কিন্তু ওয়ার্নিং দেবে এবং সেখান থেকে এক্সিট করে যাবে, অর্থাৎ এরকম জায়গাতে সেল করে যাবে। কেন করে যাবে? যদি তুমি সেটা না করো, যেটা লুপিনের ক্ষেত্রে হয়েছিল, আমাদের প্রাইস যেটা ছিল প্রাইসের কিন্তু কাছে চলে এসেছিল এবং যেটাকে ভেঙে নিচেও নেমে গেছিল। ফলে আলটিমেটলি যদি ব্রেক ইভেন পয়েন্টে আমরা ভেঙে এটাকে সেল আউট না করতাম আমি, তাহলে পর অনেক লসে হতো। কিন্তু যেটা বক্তব্য, কেউ যদি এটা স্টকটাকে হোল্ড করতে পারে এবং 10 বছর 15 বছর ধরে স্টকটাকে ফেলে রেখে দেবো এবং সেখান থেকে লস হোক
লাভ হোক কিছু না হোক আমি ফেলে রেখে দিয়েছি, যা হবে হবে, এই চিন্তা ভাবনা যদি কারো থাকে তবেই এইসব কোম্পানি ইনভেস্ট করবে, স্পেশালি লুপিনে, না হলে কিন্তু ইনভেস্ট করো না। কারণ এই কোম্পানিগুলো এমন যখন ফ্ল্যাট মুভমেন্ট করে, হিউজ ফ্ল্যাট, মানে কনস্ট্যান্ট কোনো প্রফিট নেই প্লাস লস চলে যাচ্ছে, সেটাকে ধৈর্য ধরে মানব মেন্টাল যে সাইকোলজি বলা হয়, এই সাইকোলজিটা যেন তোমার স্ট্রং থাকে, যে এটাকে হোল্ড করেছি মানে যাই ঘটে যাক আমি এই পরিমাণ টাকাটা আমি ধরে নিচ্ছি, কোনো কাজে লাগবে না, এই হিসেব করে আমি রেখে দিচ্ছি, এটা আসুক যাক যাই হোক, বোঝা গেছে? সেটা হচ্ছে নেক্সট আমি চলে আসবো 4 নম্বর কারণ হচ্ছে এদের স্ট্রং আর্নিং গ্রোথ রয়েছে আগামী 2 থেকে 3 বছর ধরে। এদের আর্নিং গ্রোথটা কিন্তু যেটাকে প্রজেক্ট করছে ওরা খুব সুন্দর রয়েছে, অ্যানুয়াল রিপোর্টে ওরা এই ব্যাপারটা বলেছে। প্লাস ইউএসএ এদের বেশ কিছু ইউএস মার্কেটে বেশ কিছু প্রোডাক্টকে এরা লঞ্চ করেছে, রিলঞ্চ বলে ওটা, সেটা করেছে, সেটা একটা বড় ব্যাপার। স্ট্রং আর্নিং গ্রোথ রয়েছে, মাল্টিপল ফ্রন্টে রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসেও যথেষ্ট ভালো প্রফিটেবিলিটি, এবং কোয়ার্টার অন কোয়ার্টারও খুব ভালো করেছে। চলে আসি ফান্ডামেন্টালি, 44,000 কোটির হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানিটা পি হচ্ছে 70.6, ইন্ডাস্ট্রিজ পি 39.5। কেন আমি এই স্টকটাকে বলতে চলেছি যে স্টকটা আমার মনে হয়েছে ফিউচারে ভালো করতে পারে, সেক্ষেত্রে যদি নেট যেটাকে বলছি আমরা নেট প্রফিট যদি দেখি, ইয়ার অন ইয়ার বেসিসেও ভালো করেছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো করেছে। নেট ইয়ার অন ইয়ার বেসিসে বলি, সেক্ষেত্রে যেটা 136 কোটি ছিল গত বছর, এবছরে করছে 246 কোটি, 246 ক্রোর্স, মানে এটা প্রায় ডবলের মতো হয়ে গেছে। আর যদি আমি কোয়ার্টারও দেখি, লাস্ট কোয়ার্টারের তুলনায় সে গত কোয়ার্টারে ছিল 199 কোটি, যেটা এবছর হচ্ছে 246 কোটি, অর্থাৎ নেট মার্জিন, নেট প্রফিটেবিলিটি খুব সুন্দর জায়গায় রয়েছে। কোম্পানির ফিউচার প্রসপেক্ট ভালো রয়েছে এবং এটা এক্সপেক্ট করা যাচ্ছে আগামী দিনে ভালো করবে। এটাকে যাবো, সেটা হচ্ছে পিরামল ফার্মাকে অ্যাজ পার প্রেজেন্ট সিচুয়েশন দেখে মনে হচ্ছে খুব ওভারভ্যালুড, কিন্তু কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ কিন্তু খুব সুন্দর রয়েছে। পিরামল ফার্মার যে স্পেশালিটিটা রয়েছে, কেন আমি এটাকে মনে করছি, তার কারণ হচ্ছে এদের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি দুটোই এরা কিন্তু বাড়াচ্ছে, ইনক্রিজ করেছে, এটা একটা পজিটিভ। প্লাস ম্যানেজমেন্ট থেকে কিন্তু এক্সপেকটেশন হিউজ রয়েছে। ম্যানেজমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে ওদের যেটা ফাইন্যান্সিয়াল 2024 সালে যেটা মানে 2024-এ 56 কোটি টাকার যে প্রফিট ছিল, ওরা বলছে নেট প্রফিট আমরা 2026 সালে 700 কোটিতে আনতে চলেছি, 700 ক্রোর্স নেট প্রফিট। সেই হিসেবটা রাখার জন্য কিন্তু এইটা স্টকটা কিন্তু মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 33,000 কোটির লেভেলের কোম্পানি, 33,000 কোটি মানে লার্জ ক্যাপে চলে আসা কোম্পানির পি রয়েছে বিশাল, হিউজ পি 584, কিন্তু 584 পি মানে খারাপ নয়, তার মানে এ নয় সিচুয়েশন ওভারভ্যালুড কিছুটা রয়েছে, কিন্তু গ্রোথ দেখতে হবে, গ্রোথ লেভেলটা কেমন রয়েছে। প্লাস পি কথার অর্থ হচ্ছে প্রাইস টু আর্নিং যদি একটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু একটা দেখা যেতে পারে, কিন্তু ম্যানেজমেন্ট থেকে খুব পজিটিভ, এটা একটা ভালো ব্যাপার। এবারে আসছি নিজের যেসব স্টকগুলোর কথা আমি নিজে বলেছি, দুটো স্টকস অ্যানালিসিস করা হয়েছে, এই স্টকগুলোর ক্ষেত্রে আমি মনে করছি যে স্টকগুলো ভালো করতে পারে। প্রথম যে স্টকটার আমি নাম বলবো, একেবারেই খুব কম লোক জানা আছে স্টকটার দিকে, নাম হচ্ছে শিল্পা মেডিকেয়ার। কেন বলছি, কারণ পোটেনশিয়াল গ্রোথ ক্যাপাবিলিটি ভালো রয়েছে এবং ফিউচার এক্সপ্যানশন জন্য বেশ কিছু প্ল্যান ওরা গ্রহণ করছে। নো বাই অর সেল রেকমেন্ডেশন, মাঝে মাঝে আমি বলছি কথাটা, দিস ইজ অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস, এবং যা বলছি সবগুলো কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, ফান্ডামেন্টাল বেস করে, কোন রকম ভাবে যখনই কিনতে যাবে নিজে অ্যানালিসিস করে নেবে, যেগুলো আমি দেখিয়েছি, আর কারোর কিন্তু সাহায্য নেবে। কেন শিল্পা মেডিকেয়ারকে বলছি, এই মুহূর্তে 8,000 কোটি স্মল ক্যাপ কোম্পানি, যেটা মিড ক্যাপ বলা যেত, মিড ক্যাপে ঢুকেছে, কোম্পানিটার পি রয়েছে 143, কিন্তু তা সত্ত্বেও এর কিন্তু বিজনেস গ্রোথ খুব সুন্দর দেখেছি, এবং এফআইআই কনস্ট্যান্ট বাই করে চলছে প্রচুর পরিমাণে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ডিআইআই এরাও প্রচুর পরিমাণে বাই করে চলেছে। মানে আমি যে ধরনের চিন্তা ভাবনা করছি, ওদের চিন্তা ভাবনার লেভেলটাও কিন্তু সেম ভাবে ওরাও ভাবছে যে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। আমি মনে করছি নিজস্ব ব্যক্তিগত মতামত অনুযায়ী এই কোম্পানিটা যথেষ্ট ভালো রয়েছে। সেই কোম্পানিটার নাম হচ্ছে 7 নম্বরে সুপ্রিয়া লাইফ সায়েন্স। আমি যখন বলেছিলাম আগের বারে, তার থেকে অনেকটা জাম্প করে চলে এসেছে, অনেকটা উপরে। জানি না সে সময় কেউ শুনেছিলে কিনা বা কেউ কিনেছিলে কিনা বা সিচুয়েশন। আমি যেটা করি কি, মোটামুটি নিজে অ্যানালিসিস করার পরে বেশ কিছু স্টক কিছু কেনার চেষ্টা করি, যেগুলো খুব হাই শিওর থাকে, কনফার্ম থাকে এগুলো হিউজ গ্রোথ করবে, এবং যখনই নিজে অ্যানালিসিস করি সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিছু জানানোর চেষ্টা করি। এই কোম্পানিটাকে আমি মনে করছি তার কারণ প্রথম হচ্ছে এপিআই, অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস, কিন্তু এই কোম্পানি শুধু এপিআই শুধু একা নয়, ডিভিস ল্যাবরেটরি করছে, সিপ্লা করছে, সান ফার্মা এপিআই এর জন্য বিখ্যাত,
কিন্তু এর কোম্পানিটা প্রথম হচ্ছে কোম্পানিটা 6200 কোটির মার্কেট ক্যাপে কোম্পানি, অর্থাৎ এটাকে স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে একদিক থেকে। কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ খুব ভালো রয়েছে, ইউএসএ বেশ কিছু অ্যাক্রিডিটেশন পেতে চলেছে, বিজনেস গ্রোথ খুব ভালো রয়েছে, সেলস প্রমোশন গুলো খুব বেটার রয়েছে, এবং এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও 39 রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ 39.5 রয়েছে, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 22, রিটার্ন অন ইকুইটি 15। আর প্রোমোটার কিন্তু 68% বেশি হোল্ড করছে, 68.30। মানে প্রোমোটার একটি স্টেকও সেল করেনি ফ্যান্টাস্টিক ওয়েতে, প্লাস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তারাও কিন্তু কিনে চলেছে। অর্থাৎ আমি যেটা ভাবছি ওরাও সেই চিন্তা ভাবনা করছে, লাস্ট কোয়ার্টারও এফআইআই কিনেছে। আর অ্যাক্টিভ ফার্মা ইনগ্রেডিয়েন্টসটা কাজে লাগে, সেটা হচ্ছে ওষুধ তৈরি করতে গেলে যে কোনো মেডিসিনের এপিআইটা হচ্ছে বাধ্যতামূলক, এবং সেখানে এই এপিআইটা একটা সময় বাইরে থেকে আমাদেরকে আনতে হতো, দেশীয়ভাবে র মেটেরিয়াল এখনো আনতে হয় কিছু কিছু ব্রাজিল থেকে, চায়না থেকে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশে আস্তে আস্তে যেটাকে বলা হয় ইমপ্রুভমেন্ট হতে চলেছে। তাদের মধ্যে অগ্রণী ভূমিকা নিয়ে রয়েছে কিন্তু সুপ্রিয়া লাইফ সায়েন্স। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সেটা দেখা যাবে। তো আজকের মতো শেষ হলো, আবার নেক্সটে দেখা হবে নতুন আরো ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস নিয়ে। নমস্কার।